নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, আশীর্বাদ। আসুন গল্পটি শোনা যাক। অমিতাভ থাকে জার্মানির একটি শহরে। সে সেখানে চাকরি করে। অতি সম্প্রতি সে বার্লিনে একটি বাড়ি কিনেছে। অমিতাভ খুব উচ্চপদস্থ চাকুরে। সে আইটি সেক্টরে একটি বড় কোম্পানিতে চাকরি করে। তার স্ত্রীও আইটি সেক্টরে চাকরি করে। তাদের দুটি ছেলে মেয়ে। মেয়েটি বড়, ছেলেটি ছোট। ছেলে মেয়ে দুটি খুব সুন্দর, সোজা সরল। অমিতাভর বাবা বিরাজবাবুর খুব ভালো লাগে এদেরকে, তার ছেলে, বৌমা, নাতি নাতনি। বিরাজবাবু ওদের কাছে থাকতে চান, নাতি নাতনির সঙ্গ পেতে চান। 2 বছর আগে অবধি উনি জার্মানিতে গেছেন। ওখানে তো বেশি দিন থাকার নিয়ম নেই। 2 মাস থেকে তিনি আর তার স্ত্রী চলে এসেছেন। তার বয়স হচ্ছে, তারও তো 72-73 বছর বয়স হয়ে গেল। তার স্ত্রী মানসীরও তো 64-65 হয়ে গেল। 1 বছর ওরা আসে, পরের বছর তাঁরা যান। এইভাবে 10-12 বছর কেটে গেছে। ওই একটি ছেলে, যাকে তিনি বাবু বলে ডাকেন। তাঁর আর কেউ নেই, তাই বারে বারে ছেলের কাছে যেতে মন চায়। তিনিও চলে যান। তারা না গেলে ছেলে বৌমারও খুব মন খারাপ হয়। তারা টিকিট পাঠিয়ে দেয়। এখন তিনি বুঝতে পারছেন তার শরীরটা অতটা জার্নি সহ্য করতে পারে না। তার কোমর থেকে পা যেন আর চলতে চায় না প্লেন থেকে নামার পর। ধীরে ধীরে ঠিক হতে থাকে। তিনি বুঝতে পারেন এসব বয়সের জন্য। তার শরীর এমনি ভালোই আছে, মানুষও ভালোই আছে। তার অল্প বয়স থেকেই সুগার হয়ে গেছে, তাই তাকে খুব সাবধানে থাকতে হয় এখন। মানুষই সব কাজকর্ম করে ঘরের, কিন্তু অনেক ওষুধ খেতে হয়। সুগার থেকে আরও অনেক অসুখ হয়েছে। খুব একটা আমল দিতে চায় না, কিন্তু তাতে কি, অসুখ নিজের নিয়মেই চলছে। বিরাজবাবুদের যাওয়ার সব ঠিক ছিল। তিনি থাকেন সোদপুরে। তার বাড়ি আছে একটা ছোট দোতলা বাড়ি। এমন সময় করোনা এসে গেল। সব যাতায়াত বন্ধ হয়ে গেল। বিরাজবাবু আর তাঁর স্ত্রী মানসীর খুব মন খারাপ হয়ে গেল। তাদের যাওয়ার কথা ছিল, তাঁরাও যেতে পারবেন না, বাবুরাও আসতে পারবে না। কতদিন যে চলবে এই রকম কে জানে। তারা যখন ওখানে যান, বাবুরা কত ঘোরায়। ওনারা প্রায় অর্ধেক ইউরোপ ঘুরে নিয়েছেন। সত্যি ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে ভাবা যায় না। এখানে যখন বাবুরা আসে, তখনও ওনারা সবাই ঠান্ডা কোনো জায়গায় ঘুরতে যান। কতবার তো এমন হয়েছে যে তারা সবাই দার্জিলিং বা কালিম্পংয়ে গিয়ে 10-15 দিন থেকে এসেছেন। কি আনন্দেই না সবাই মিলে দিন কাটাতো। বিরাজবাবু আর মানসীর খুব মন খারাপ। মানসী অবশ্য মুখে কিছু বলে না, চুপ করে থাকে। কিন্তু সবচেয়ে মুশকিল হলো কাজের লোক আসা বন্ধ হয়ে। বিরাজবাবু আবার সংসারের ব্যাপারে খুব অপটু। তিনি খুব একটা সাহায্য করতে পারেন না সংসারের কাজে, তাও চেষ্টা করেন। এর মধ্যে 2 মাস কেটে গেছে, কাজের লোক আসতে শুরু করেছে। মানসী একটু দম ফেলবার অবকাশ পেয়েছে। বাবুদের সঙ্গে ভিডিও কলে কথা হয়, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না, কারণ তখনও যাতায়াত শুরু হয়নি। বৌমা ছবিতে দেখায় তাদের নতুন বাড়িতে আপেল এসেছে গাছে, একটা চেরি গাছও আছে। বাড়িটা খুব সুন্দর, বাচ্চাদের ছোট্ট খেলার জায়গা আছে, এমনকি একটা ছোট সুইমিং পুলও আছে। বাবু বলেছে, তোমরা এবার বাবা যখন আসবে তখন একটা ভালো দিন বলবে,
আমরা সবাই সেদিন ওখানে যাব, পুজো করব একটা। আমি এখানে আমাদের বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের যিনি পুজো করেন তার সাথে কথা বলে রেখেছি। বিরাজবাবু শুধু ভাবেন কবে সব স্বাভাবিক হবে, কবে তিনি যেতে পারবেন ছেলের কাছে। তার স্ত্রী মানসী অত আকুলতা দেখান না, তিনি খুব শক্ত ধাতের মানুষ, কিন্তু কিছুই বলা যায় না। অবস্থা যখন সব স্বাভাবিকের দিকে আসছে, একদিন রাত্রিরে তিনি ঘুমের মধ্যে একটা গো গো আওয়াজ পান। তাড়াতাড়ি উঠে চশমাটা চোখে দিয়ে দেখেন তার স্ত্রী মুখ দিয়ে গো গো আওয়াজ করছে। তখন কোভিড পিরিয়ড শেষের দিকে। প্রথমে তিনি হতচকিত হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই তার সম্বিত ফিরে আসে। তিনি সোজা অ্যাম্বুলেন্সে ফোন করেন। অ্যাম্বুলেন্স আসলে তিনি মানসীকে নিয়ে সোজা একটা বড় হাসপাতালে পৌঁছে যান। তিনি সঙ্গে করে মানসীর প্রেসক্রিপশনের ফাইলটাও নিয়ে এসেছিলেন। ওর তো অনেক ওষুধ লাগে, যাকগে মানসীকে তো ভর্তি নিয়ে নেওয়া হয়। পরদিন সকালে বড় ডাক্তারবাবু এসে দেখবেন। বিরাজবাবু সকাল সকাল এসে পৌঁছে গেলেন, সঙ্গে তার ভাই আর মানসীর ভাইও আছেন। ডাক্তারবাবু বেলা 12টা নাগাদ জানালেন যে মানসীর ব্রেন স্ট্রোক হয়েছে এবং বাঁ দিকটাও প্যারালাইজড হয়ে গেছে। বিরাজবাবু মাথায় হাত দিয়ে বসে পড়েন। কি করবেন বুঝতে পারেন না। তার ভাই এবং মানসীর ভাই সান্ত্বনা দিতে থাকে। দেখো না কি হয়, আমরা তো আছি, আর বাবুও তো বলেছে আসতে পারবে। কয়েকদিন পর মানসী দেবী যে কথা বলেন কেউ তা বুঝতে পারেন না, সব কথা জড়িয়ে যায়। তাকে কাত করে দিলেই তিনি কাত হতে পারেন। বিরাজবাবু সব ব্যবস্থা করলেন, বাড়িতে হসপিটাল বেড, নার্স, আয়া সব ঠিক করলেন। তার আত্মীয় স্বজনরাও সাহায্য করলো সব ব্যবস্থা করতে। আজকাল অনেক সুবিধা হয়েছে। বয়স্ক লোকেদের দেখার জন্য অনেক রকম সেন্টার হয়েছে। তিনি তাদের সাহায্য নিলেন। সেন্টার থেকে লোক আসলো, সে পেশেন্টের দেখাশোনা, তার খাওয়ানো দাওয়ানো সব করবে। বিরাজবাবু নিজের জন্য একজন রান্নার লোক রাখলেন। নার্স, আয়া, কাজের লোক সব নিয়ে বিরাজবাবুর তো নাজেহাল অবস্থা। এর মধ্যে বাবু আসলো। সে এসে স্তম্ভিত হয়ে গেল। সে বুঝতে পারে দূরে থাকার কত অসুবিধা। শুধু টাকা দিয়েই সব কিছু হয় না, বাবার উপর কি প্রচণ্ড চাপ যাচ্ছে সেটা সে অনুভব করলো। কিন্তু কিছুই তো করতে পারল না। আর তার টাকাও বিরাজবাবুর লাগে না। তিনি নিজের সঞ্চয়ে আর পেনশনেই সংসার চালাতে পারেন। বাবু দেখল মা থেকেও নেই। কাছে গেলে খালি চোখ দিয়ে জল পড়ে। 15 দিন থেকে বাবু চলে গেল। এবার সে খুব মন খারাপ নিয়ে গেল। বুঝতে পারল এভাবেই চলতে হবে। বাবা মা আর তার কাছে যেতে পারবে না। বিরাজবাবু মনে মনে খুব ভেঙে পড়েছেন। তার স্ত্রীর ওষুধ বিশুধ, খাওয়া দাওয়া সব তিনি খেয়াল রাখেন, কিন্তু তার শরীরটা কেমন ভেঙে যাচ্ছে। একদিন বিরাজবাবু দেখেন তার স্ত্রীর কোমরের কাছে একটা ফুসকুড়ি। তিনি নার্সকে খুব রাগ করেন, বলেন, বারবার আপনাদের বলি এ কাত ও কাত করাবেন। নার্স চুপ করে শুনল। বিরাজবাবু ডাক্তারকে ফোন করে ওষুধ জিজ্ঞেস করলেন। ডাক্তারবাবু ওষুধ দিলেন। নার্সকেও বললেন কি করতে হবে। এই রকম চলতে থাকলো। মানসীর ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। বিরাজবাবু দিনকে দিন নিরাশ হয়ে যেতে থাকেন। তার জীবনটা কেমন শূন্য হয়ে গেল। তিনি মাঝে মাঝে মানসীর পাশে বসে বলেন, মানসী ওঠো, ছেলের কাছে যাবে না? মানসী যেন হাল ছেড়ে দিয়েছে, শূন্য চোখে তাকিয়ে থাকে, অথবা তার চোখ দিয়ে জল পড়তে থাকে। এমনি সময়ে এক অদ্ভুত ঘটনা ঘটল। একদিন বিরাজবাবু বাথরুমে চান করতে গেছেন। অনেকক্ষণ হয়ে গেছে, তিনি আর বেরোচ্ছেন না। প্রায় 1 ঘন্টা হওয়ার পর আয়া বাথরুমে ধাক্কা দেয়। কোনো আওয়াজ না পেয়ে সে বিরাজবাবুর ভাইকে ফোন করে। বিরাজবাবু সব নম্বরগুলোই আয়ার মোবাইলে সেভ করে দিয়েছিলেন। আয়ার কাছ থেকে খবর পেয়ে
বিরাজবাবুর ভাই লোক নিয়ে আসে। দরজা ভেঙে দেখে বিরাজবাবু মাটিতে পড়ে আছেন, একদম নিস্তব্ধ। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে বলেন সিভিয়ার হার্ট অ্যাটাকে উনি মারা গিয়েছেন। এখন কিছুক্ষণ যাক, আমি সার্টিফিকেট দিয়ে দেব। আবার বাবুর কাছে জার্মানিতে খবর যায়। বাবুরা 4 জনই এসে পড়ে। 3 দিন টাইম লাগে। বিরাজবাবুর বডি রাখা ছিল। বাবু এসে শেষকৃত্য সম্পন্ন করে। সবাই ভাবে কার যাওয়ার কথা ছিল আর কে গেল, কিন্তু কিছুই করার নেই। জন্ম মৃত্যু তো কারো হাতে নেই। বিরাজবাবুর স্ত্রী কতটা বুঝতে পারলেন, কেউ বুঝতে পারল না। বাবু তার বাবার সমস্ত পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন করল। পুরো 1 মাস থাকলো। খুব ভালো অর্গানাইজেশনের সঙ্গে কথা বলে মায়ের দেখভালের জন্য আর একজনকে রাখলো। সে এখন যে লোকজন কাজ করে তাদের উপর খেয়াল রাখবে। আর তো কোনো উপায় নেই। সে কাকাকে বলে গেল, কাকা, আমি আবার আসবো কিছুদিন পর, তুমি আমাকে সব খবর দিও। বেশি দিন অপেক্ষা করতে হয়নি। 1 বছরের মাথায় সে মায়ের মৃত্যু সংবাদ পায়। বাবু এসে আবার সমস্ত কাজকর্ম সমাপ্ত করে। সে 1 মাস থেকে বাড়ির যাবতীয় ব্যবস্থা করে কাকার হাতে চাবি দিয়ে নিজের জায়গায় ফিরে যায়। এখন তো তার দেশ জার্মানি। আবার 1 বছর পরে তারা 4 জনই সোদপুরে আসে। বাবা মা দুজনেরই বাৎসরিক ক্রিয়াকর্ম সারে। কাকাকে বলে, কাকা, তুমি বাড়ি বিক্রি করে দিও, তোমাকেই দায়িত্ব দিয়ে দিলাম। বাবা মায়ের বাৎসরিক করার পর অমিতাভ আর তার বউ ঠিক করে এবার তারা নিজেদের বাড়িতে গৃহপ্রবেশ করবে, আর ভাড়া বাড়িতে থাকবে না। সেই মতো তারা গৃহপ্রবেশের ব্যবস্থা করেছে। পুরোহিত এসে সব অনুষ্ঠান সম্পন্ন করলেন। বাবুও পুরোহিতের পাশে বসে আছে। পুরোহিত কাজ সমাধা করে চলে গেলেন। বাবু তখনও বসে আছে, বাবার কথা ভাবছে। বাবার কত ইচ্ছা ছিল বাড়ি দেখার। হঠাৎ সে বাবার গলা পেল, যেন বাবা ডাকলো, বাবু। বাবু চোখ তুলে তাকিয়ে দেখে বাবা দাঁড়িয়ে আছে। বাবু চিৎকার করে ওঠে, সোমা, সোমা, বাবা এসেছে, তাড়াতাড়ি একটা চেয়ার দাও। সে বলে, বাবা, তুমি এসেছো? বাবা বলে, সে কি রে, তোর বাড়িতে পুজো আর আমি আসবো না? বাবু বলে, বাবা, তুমি কি করে আসলে? তুমি তো এই বাড়িটা চেনো না। বিরাজবাবু বলেন, আমার চেনার দরকার পড়ে না, আমি সব জায়গাতে যেতে পারি। সোমা বাবুর স্ত্রী, তার ছেলে মেয়ে সব দৌড়ে আসে। সোমা বলে, তুমি কি বলছো? বাবা কোথা থেকে আসবেন? বাবা কি আছেন? বাবু অবাক হয়ে তাকিয়ে বলে, এই তো বাবা এইখানে দাঁড়িয়েছিলেন। সোমা বলে, অস্থির হয়েও না, তুমি তো বাবার প্রাণ ছিলে, তাই তোমার শুভ দিনে বাবা তোমাকে আশীর্বাদ করে গেলেন। অভিজিৎ চুপ করে গালে হাত দিয়ে বসে থাকে। তার মনে পড়ছে সে যখনই কোনো পরীক্ষা দিতে গেছে বাবা যাওয়ার আগে বলতো, সব ভালো হবে, আমি তো আছি। বাবার মৃত্যুর পরেও বাবা তার সাথেই আছে, তাকে ছেড়ে যায়নি। তার চোখ দিয়ে অঝোরে জল পড়তে থাকে।